আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিল তার বসের কাছে। আর তার বস হচ্ছে আর কেউ না, আমারই প্রাক্তন। আজ দুপুরে কাজ করছিলাম, আমার হাজবেন্ড পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, আজ বাইরে ঘুরতে যাব, সারা বিকেল ঘুরে হোটেলে রুম নিয়ে থাকব, রেডি থেকো পাগলি, এই বলে চলে গেল। তার কথায় আমি অবাক হলাম, কারণ তিনি আমাদের বিয়ের পর মেনেই নেননি আমাকে। খুব খুশি লাগছে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম। কাজ শেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ আসলো, তিনি দিয়েছেন। মেসেজটি, একটু সুন্দর করে সাজবে, আর বেডের কোণায় একটা ব্যাগ রাখছি, তার মধ্যে শাড়ি রেখেছি, পরে নিও। আমি তাড়াতাড়ি ব্যাগটা নিলাম। ব্যাগ খুলে দেখি নীল শাড়ির ওপর গোল্ডেন কালারের কাজ করা। শাড়িটা এত ভালো লাগলো যে বোঝাতে পারবো না। তার প্রথম গিফট এটা। খুব যত্ন করে শাড়িটা পরলাম। ম্যাচিং কানের দুল, চুড়ি, নেকলেস আর চোখে কাজল, চুল ফুলিয়ে বাঁধলাম। আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি, কোনো কিছুর কমতি আছে কিনা সেটা দেখছি। তিনি পিছনে এসে দাঁড়ালেন। নীলিমা, তোমাকে তো অত্যন্ত সুন্দর লাগছে, এবার চলো, বেরোতে হবে, নয়তো লেট হয়ে যাবে। আমিও বেরিয়ে পড়লাম। অনেক জায়গায় ঘুরলাম। মাসি বিকেল গড়িয়ে রাত হয়ে আসলো। একটা হোটেলে নিয়ে গেল আমাকে। অনেক সুন্দর পরিবেশ। রুম ছিল আমাদের দুজনের জন্য। গিয়েই তো আমি সফট, কারণ বেডে ঋতব্রত বসে আছে, মানে আমার প্রাক্তন। স্যার, দিয়ে গেলাম, আমার দিকটা একটু ভাববেন। প্রমোশন নিয়ে আপনি কোথায় যাচ্ছেন, আর উনি এখানে কেন? স্যারের কাছে জিজ্ঞেস করে নিও। চলে গেল গেট আটকিয়ে। আমিও গেট ধাক্কা দিতে লাগলাম। আমার এক অজানা ভয় কেঁপে উঠল বুকটা। ঋতব্রত বলল, দরজা ধাক্কিয়ে লাভ নেই, 3 কোটি টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে তোমার হাজব্যান্ড। কথাটা যেন বুকে এসে লাগলো। কি বলছেন আপনি? ঠিকই বলছি। কার সাথে বিয়ে করলে অনেক, যে তোমাকে শুধু প্রমোশন পাওয়ার জন্য তার বসের কাছে বিক্রি করে দিল? ছি ছি। কথাটি আমার চারিদিকে ঘুরে ঘুরে বলতে লাগলো। আমার যেন দম বন্ধ হয়ে আসছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিজেকে আজ বোকা মনে হচ্ছে। ছি, কাকে ভালোবাসি আমি? না, প্রথম ভালোবাসা ঠিক ছিল না, প্রথম বিয়ে। তারপর বলতে লাগলো, সেদিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে, তাহলে কিছুই হতো না। আর কি জানো নীলিমা, আমি তোমাকে টাচও করব না, কারণ আমি জানি আজকের পর তোমাকে আমার কাছেই আসতে হবে। তখন ইচ্ছে মতো না হয় নিকৃষ্ট হাসি দিয়ে হাসতে লাগলো। আজকের পর থেকে এই দরজা বেরোলে তুমি হবে নষ্টমী, শুধু সময়ের অপেক্ষা। এই বলে ঋতব্রত চলে গেল, কিন্তু কাল সকালের আগে আমাকে ছাড়বে না। আসলে সময়টা ছিল কলেজ লাইফের। তখন সে ভালো মানুষের অভিনয় করে আমার সাথে রিলেশনে জড়ায়। এইভাবে কলেজ থেকে ভার্সিটিতে গিয়ে তার আসল রূপ দেখতে থাকি। একদিন তো মেসেজের মাধ্যমে তার কুরুচির প্রমাণ দেখান। তিনি তার বন্ধুদের সাথে ফুর্তি করতে বলেন। আমি রাজি হইনি। সেজন্য আমাকে যেখানেই পাবে মেরে দেবে। আমি বাঁচার জন্য বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিই। তারই মধ্যে আমার বিয়ে ঠিক হয় অনিকের সাথে। ঋতব্রতর হাত থেকে বাঁচার জন্য আমি রাজি হতে বাধ্য হই, কিন্তু আজ এই পরিস্থিতির শিকার হলাম। আমি বিয়ের পর জানতে পারি আমার হাজবেন্ডের চরিত্র ভালো নয়। বিয়ের পরও বেডরুমে অনেক মেয়ে নিয়ে এসেছে আমার চোখের সামনে, কিন্তু আমি নিশ্চুপ। সৎ মা থাকলে তো এরকম পরিবারেই আমাকে বিয়ে দেবেন। আমি ওপরওয়ালার কাছে কান্না করতে থাকি, যাতে তিনি ভালো হয়ে যান এবং আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়। কিন্তু আজ তা হিতে বিপরীত হলো। কলঙ্কিত হয়ে গেলাম। অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। সকালে ঋতব্রত আমার শ্বশুরবাড়ির সামনে নামিয়ে দিল। শ্বশুরবাড়িতে পা দিতেই শাশুড়ি বললেন, কলঙ্কিনী, অন্যজনের সাথে রাতে মুখ পুড়িয়ে বাড়িতে পা দিবি না। বুঝলাম, লোকটা নিজের দোষ ঢাকতে আমার ওপর দোষ চাপিয়েছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। ফোন করে বাপের বাড়ি থেকে বলে দিল, বাপের বাড়ির মুখ হলেই আমাকে মেরে ফেলবে। সবই ছেড়ে দিলাম ওপরওয়ালার ওপরে। আমি পুরো নিঃস্ব। হঠাৎ ফোনে মেসেজ আসলো ঋতব্রতর নাম্বার থেকে, তোমাকে আমার কাছেই পরাধীনতার স্বীকার করতে হবে নীলিমা। আমিও মনে মনে বাধা পড়লাম, মরে যাব তারপরেও নিজেকে কলঙ্ক করব না। হঠাৎ একটা ছেলে এসে বলল, গাড়িতে ওঠেন। আমি বেশ অবাক হয়ে গেলাম। চিনিও না, সে কে? না, আর কারোর ওপর বিশ্বাস কিছুতেই করব না, এই বলে হাঁটতে লাগলাম। তিনি আবার বলল, না হলে আমার নাকি বিপদ হবে। কিসের আর বিপদের ভয়? যা বিপদ তা তো হয়েই গেছে। আর পিছনে তাকালাম না।
তিনি পিছন থেকে এসে ঘাড়ে কি যেন ফুটিয়ে দিল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন সুনয়না আন্টিকে দেখলাম এবং তাকে জড়িয়ে কাঁদতে থাকলাম। আমার কান্না দেখে সুনয়না আন্টি বিভ্রান্তে পড়ে গেলেন। বারেবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? শুনলাম তোর স্বামী নাকি তোকে ডিভোর্স দিয়েছে। আমি এবার কিছুটা চমকে উঠলাম। সুনয়না আন্টি জানলো কোথা থেকে? কান্না কোনো রকম থামিয়ে তার থেকে দূরে সরে আসলাম। আন্টি বলল, কি হয়েছে তোর, বল মা। আমি চুপ। আন্টি বলল, তুই তো আগেই আন্টিকে সব বলতিস, এখন কেন চুপ করে আছিস? আন্টিকে যদি সব বলে দিই তাহলে তিনিও তো আমাকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেবে। এই নিকৃষ্ট মানুষগুলো তো আমাকে শেষ করে দেবে। যেভাবেই হোক একটা আশ্রয় পেয়েছি, সব বলবো না, অল্প কিছু বলি। কি হলো বল। তুমি তো জানো আমার পোড়া কপালের কথা। আমার স্বামী আমারই চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে। আরও অনেক কারণ আছে আন্টি, যা আমি প্রকাশ করতে পারবো না। বাপের বাড়ি থেকে সাফ মানা করে দিয়েছে ওখানে না যেতে। সৎ মা নাকি আমায় মেরে ফেলবে। আমি কোথায় যাব এখন? আন্টি বলল, আমি থাকতে তুই কোথায় যাবি? আমার কাছে থাকবে। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? একটা ছেলে রুমে প্রবেশ করলো। মনে পড়ল, এ তো সেই ছেলে যে আমাকে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে গেল। কি উনি? নিমেষেই আবার বুকের মধ্যে ভয় হওয়া শুরু হলো। ছেলেটি বলল, আমি এনেছি আপনাকে। আপনি কে? আরে এই আমার ছেলে, যার সম্পর্কে তোর কাছে গল্প করেছি। এই তো কয়েক মাস হলো এসেছে। আমি অসুস্থ ছিলাম, তোকে দেখতে ইচ্ছে করছিল, তো অনেক খুঁজেছি কিন্তু পাইনি। হঠাৎ তোকে রাস্তায় পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিলি, তাইও তোকে অজ্ঞান করে নিয়ে এসেছে। ও, তো তোমরা কেমন করে বুঝলে আমার ডিভোর্স হয়ে গেছে? ছেলেটি বলল, আসলে আপনি অজ্ঞান থাকাকালীন আপনার ফোনে অনেক বলে একজনের ফোন আসে। আমি রিসিভ করি কিন্তু কথা বলি না। উনি অনর্গল ডিভোর্সের কথা বলে দেন। এই হলো আমার পোড়া কপাল। এজন্যই বলে কোনো কিছু বিবেচনা না করে কোনো কাজ করা উচিত নয়। তুই রেস্ট নে। ওনারা চলে গেলেন। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। সব কি বলে দেব আন্টিকে? কিন্তু তারা যদি ভুল বোঝে তখন কি হবে? আমার এসব ভাবতে ভাবতেই আমার মাথা ব্যথা প্রচণ্ড আকারে শুরু করলো। আসলে ঋতব্রতর সাথে সম্পর্ক চলাকালীন সুনয়না আন্টির সাথে পরিচয়। একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সুনয়না আন্টি আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আর আস্তে আস্তে গভীর থেকে গভীরে চলে আসে আন্টির সাথে সম্পর্ক। আমার মা নেই, সৎ মা আবার কতটা ভালো হয়। তিনি আমাকে মায়ের আদর দিয়েছেন। প্রায় সময় কলেজ থেকে আন্টির কাছে চলে আসতাম। তার সাথে অনেক কথা। আন্টি অনেক সুন্দর রান্না করতে পারেন, তিনি শিখিয়েছিলেন। আবার অনেক সময় বাড়ি থেকে খাবার জুটতো না আমার কপালে, তিনি খাইয়ে দিতেন। কেমন জানি মুখ দেখে বুঝতে পারেন আমার কিছু হয়েছে। তিনি আমাকে ঋতব্রতর আসল চেহারা দেখাতে সাহায্য করেছেন। তিনি ডিভোর্সি, তার একটা ছেলেও আছে। তার পড়াশোনার জন্য বিদেশে চলে গেছে। ছেলেটি চান্স পাওয়ার পরও যেতে চায়নি, আন্টি জোর করে পাঠিয়েছে। যতদূর জানি আন্টির সাথে তার হাজবেন্ডের কোনো সমস্যা ছিল, তা আন্টি কখনো আমাকে বলেনি, এড়িয়ে গেছে। তাকে মাঝে মাঝে খুব রহস্যময়ী মনে হয়। বিকেলে আন্টি রুমে ঘুমাচ্ছিল, হয়তো শরীরটা তেমন ভালো না। আমি ছাদে রেল ধরে দাঁড়ালাম। নীল আকাশে সাদা মেঘ, তার সাথে কিছু পাখি উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে। সেই দৃশ্য, গাছের পাতা বাতাসে নড়ছে আর আমার কপালের চুলগুলো ছুঁয়ে নিচ্ছে। ইস, বড্ড ইচ্ছে করছে রং তুলিতে একটা দৃশ্য আঁকতে। কিন্তু নিমেষেই আবার আগের চিন্তা চলে আসলো। আমার পাশে যে কেউ এসে দাঁড়িয়েছে তা আমি এখন বুঝতে পারলাম। তার থেকে কিছুটা দূরে সরে গেলাম। ছেলেটি বলল, আপনার কথা আমি আম্মুর কাছ থেকে অনেক শুনেছি। আপনার নাম নীলিমা, সবাই নীলু বলে ডাকে, তাই তো? জি। আপনার পরিচয়? আমার নাম শুদ্ধ আহমেদ। পড়ালেখা শেষ করলাম, এবার চাকরির খোঁজের পালা। চাকরি হয়েই গেছে বিদেশে, কিন্তু এই কটা দিন একটু শান্তিতে কাটাতে চাই, তাই আম্মুকে দেখতে এসেছি। ও তো, আম্মুর কথা মনে পড়ে না? আপনার আম্মুকে আমি অনেকবার বলেছি আমার কাছে চলে আসতে, আসেনি। আর তারপর আমিও দেশে ফিরতে চেয়েছি, কিন্তু তাও আম্মু ফিরতে দেয়নি। কি জানি কি হয় তার। কি আজব মা, সন্তানকে আসতেও দেয় না, আবার তিনিও যান না। তারপরও এত ভালোবাসে কেন জানি। একটু গোয়েন্দা হতে ইচ্ছে করছে, কিন্তু গোয়েন্দার গও জানি না। কেমন জানি খটকা লাগারই কথা। কি খটকা লাগছে? তাই তো, আমারও লাগে মাঝে মাঝে, কিন্তু কিছু বলি না, কারণ আমি চাই না আম্মু আবার কোনো কষ্ট পাক। আচ্ছা, আপনার বাবার কোনো খবর? আপনি জানেন না? কোনো খোঁজ নেননি? আমি তাকে অত্যন্ত হেট করি, আর তার কথা বলবেন না। কেমন
সরি, ইটস ওকে, সন্ধে হবে, ভেতরে চলেন। এই বলে তিনি আগে আগে আর আমি পিছে পিছে যেতে লাগলাম। রাতে খাওয়ার ইচ্ছে না হলেও আন্টি জোর করে খাইয়ে দিলেন। তারপর শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসলো না। আমার আর অনিকের বিয়ের 1 বছর হতে আসলো, তারপরও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। কিন্তু আমার রুম থেকে বের করে দিয়ে অনেক মেয়েকেই ওই বেডরুমে নিয়ে কাটিয়েছে। আন্টির সাথে বসে গল্প করছি, এমন সময় আন্টির ছেলে শুদ্ধ আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। আমার বুকের মধ্যে কেমন জানি অনুভূতি হলো, অনেকবার ঋতব্রত, এরা কেউ না তো? আমাকে ভুল প্রমাণ করে দিয়ে কুরিয়ার আসলো, তাও আবার ডিভোর্স পেপারের। আমি থমকে গেলাম। কি করব? 1 বছরের সম্পর্ক এভাবে মাটিতে মিশিয়ে দেব, নাকি ক্ষমা করে দেব? যে হাজব্যান্ড নিজের প্রমোশন পাওয়ার জন্য বসের কাছে বেচে দিতে পারে, তাকে অন্তত ক্ষমা করা যায় না। আন্টি ডিভোর্স দেওয়ার জন্য বলে দিল। সে কিছুটা জানতো, কিন্তু শেষের খবরটা আর জানতো না। আমিও আর ক্ষমা করলাম না। একটা জেদ উঠে শেষ করে দিলাম 1 বছরের সম্পর্ক। একটা সাইন করে ডিভোর্স দিয়ে দিলাম অনিককে। 2 দিন হচ্ছে খাওয়া দাওয়ায় অনেক অরুচি হয়েছে। ঋতব্রতর ফোন আর মেসেজের জন্য শুদ্ধকে দিয়ে সিমটা পাল্টে ফেললাম। অনিকের সাথে এখন টোটালি কথা বলা বন্ধ। এখন নিজেকে বাঁচার উপযোগী করতে হবে। তাই শুদ্ধকে বললাম আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে। কিন্তু আন্টি এতে মানা করছে। কোনোভাবেই বোঝাতে পারছি না আমি তাকে। সে চায় আমি মেয়ের মতন তার পাশে থাকি, কিন্তু এই কথাটা আমার সায় দিচ্ছে না। শুদ্ধ আন্টিকে বোঝাতে পারল না, তাই এখন বাড়ির রান্নার কাজটা আমি নিয়েছি, কারণ আন্টি এখন অনেক অসুস্থ। বিকেলে বসে বসে ফোন দেখছি। নিউ ফেসবুক আইডি খুললাম, আগেরটা ডিলিট করে দিলাম। হঠাৎ আন্টি এসে হাজির, আমার পাশে বসলো। কিছু বলবে কি? কিভাবে বলবো? আরে এত সংকোচ বোধ করছো কেন বলো? তোর একটা বিয়ে করা দরকার নীলু। খেয়ে বিয়ে করবে। একজন ডিভোর্সি মেয়েকে একজন রাজি হয়েছে, কিন্তু তুই রাজি হ। মা, একটা মেয়ে একা থাকতে নেই। তুই এখন অল্প বয়সী, কখন কি হয়ে যায় কে জানে। কিন্তু আন্টি, আমি আর বিয়ে করতে চাই না। বিয়ের স্বাদ মিটে গেছে আমার। তুই এর আগের বিয়ে করেছিলিস ঋতব্রতর হাত থেকে বাঁচার জন্য, তাও ঋতব্রতর বন্ধু অনিককে। কি? অনিক ঋতব্রতর বন্ধু? তুমি কি করে জানলে? আর আমাকে আগে কেন বলনি? নোনা জল পড়তে লাগলো আমার চোখ দিয়ে। আমি জানলাম তোর বিয়ের 2 দিন আগে। অনেকবার তোকে বলার চেষ্টা করেছি, কিন্তু তোর ওই সৎ মা তোর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে দেয়নি। তার মানে ওই মহিলা সব জানতো? 4 লাখ টাকা দিয়েছে এই কাজটা করার জন্য। ঋতব্রত এই নিয়ে 4 জন মেয়ের জীবন নষ্ট করেছে, 3 জন মেয়েকে তাদের জালে ফাঁসিয়েছে, আর এখন তুই। বাকি সব শুনে আমার শরীর অবশ হয়ে আছে। কেউ যেন গলা টিপে ধরছে আমাকে। এতটাই কষ্ট হচ্ছে যে আন্টিকে কিছু প্রশ্ন করতেই ভুলে গেছি। আন্টি আমাকে জড়িয়ে ধরল। আমার কষ্ট তিনিও সহ্য করতে পারছে না। এই একটা মানুষ যে আমার মুখ থেকেই সব বুঝে যেত, কেন এমন মানুষকে আমার মা হিসেবে পাঠালো না? আমি কিছুটা স্বাভাবিক হলাম। তুমি যেন কি বলতে গেছিলে? তুই শুদ্ধকে বিয়ে কর। আমি আরেক দফা অবাক হলাম শুদ্ধর নামটা শুনে। এত শিক্ষিত ছেলে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে, তাও আবার 5 দিনের পরিচয়। বিষয়টা খুব অদ্ভুত। কি হলো? কিছু বলছো না যে? আমাকে একটু সময় দাও আন্টি, আমি একটু ভাবতে চাই। শুদ্ধ রাজি? ভাব, কিন্তু 2-3 দিনের মধ্যে। আমার অত সময় নেই। মানে? আরে শুদ্ধ আবার বিদেশে যাবে না, তাই। আচ্ছা তুই চিন্তা কর, আমি শুদ্ধকে কফি দিয়ে আসি। আচ্ছা, এই বলে চলে গেল আন্টি। আমার মাথায় হাজার চিন্তার ছাপ দিল। আমার সাথে যা যা হয়েছে তা তো আন্টি বা কাউকেই বলা হয়নি। এগুলো বললে হয়তো রাজি হবে না। এগুলো বলি তাকে? সে তো আমার সাথে ঠিকমতো কথাই বলে না। যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন আমি তার রুমে গেলাম। রুম একবার খটখটাতেই তিনি দরজা খুলে দিলেন। আপনার সাথে কিছু কথা বলার ছিল। ও, আসুন। আপনার কি ঘুমে ডিস্টার্ব করলাম? না, আমি কাজ করছিলাম। বলুন, কি বলবেন? আপনি বিয়েতে রাজি হয়েছেন? কেন? আমি কিছু কথা বলতে চাই আপনাকে। হ্যাঁ বলুন। আমি সব খুলে বললাম। তাকে বলতে বলতে কখন যে চোখ দিয়ে পানি এসেছে খেয়াল করিনি। আমি চাই না আপনার জীবনটা নষ্ট করতে। আপনি যদি আন্টির কথায় রাজি হন, তাহলে আমি এই বিয়ে ভেঙে দেব। এই বলে আমি চলে আসতে লাগলাম। তিনি পিছন থেকে ডাকলো, আমি এই বিয়েতে রাজি, আর এই নিন একটা রুমাল। এগিয়ে দিল। আমি তার দিকে অপলকভাবে তাকিয়ে আছি আর ভাবছি, এত কিছুর পরও তিনি রাজি। আমার হাতে তিনি রুমাল ধরিয়ে চোখ মুছতে বলল, এত কিছুতে আমি তোমার দোষ কোথাও খুঁজে পেলাম না। আমার মায়ের ইচ্ছাই শেষ ইচ্ছা। তুমিও রাজি হয়ে যাও। আমি সর্বোচ্চ দিয়ে তোমাকে আগের মতন করব।
একটা মানুষ কিভাবে এতটা ভালো হতে পারে আমার বিশ্বাসের বাইরে, কারণ আজ পর্যন্ত যাদের ভালো ভেবেছি তারাই আসল রূপ দেখিয়েছে। তাই একটা ভয় মনের ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। জানেন, আমার আম্মু কিন্তু ডিভোর্সি। জানি না কি কারণ, কে আমার বাবা ছিলেন। আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ আপনার তো কোনো দোষ নেই। আপনার আরেকটা সুযোগ পাওয়া উচিত, বাকিটা আপনার ইচ্ছা। আমি চাই আপনি আপনার মতামতকে গুরুত্ব দিতে শেখেন আর ঘুমিয়ে পড়ুন। এসব বিষয়ে আর ভাবতে হবে না। আমিও তারপর চলে আসলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানা নেই। কেমন জানি শান্তি ফিল হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসেই আন্টির একই প্যাচাল। কি ভাবলি বল? আমিও বিয়েতে মত দিয়ে দিলাম। কেন রাজি হলাম তার কোনো নির্দিষ্ট কারণ বলতে পারবো না। কেউ জানলে আমাকে নিয়ে সমালোচনা করবে, কারণ 3 দিন আগে ডিভোর্স পেপারে সাইন করলাম আর 5 দিনের পরিচয় একজনকে বিয়ে করব। জানি না ভাগ্য আমাকে আর কতদূর অবধি টানবে। আন্টি খুশির ঠেলায় আজই বিয়ে ঠিক করে দিল। রাতে শুভ্র বাড়ি এসে আন্টির পাগলামি দেখে অনেক রাগ করে। সে বলেই দিয়েছে 1 মাসের আগে তিনি বিয়ে করবেন না। আমাকে সে আরো ভালোভাবে চিনতে চায়। আন্টিরও মন খারাপ করে রেখেছে। বাচ্চাদের মতো রাতের ডিনার পর্যন্ত করলো না, দরজা বন্ধ করে রাখলো। শুভ্র বাধা দিল না। ঠিকই তো, 5 দিনের পরিচয় কেউ বিয়ে করে? আমারও কোনো খাবার রুচি হলো না। 1 গ্লাস পানি খেয়ে রুমে চলে আসলাম। এই কয়েকদিনে বুঝতে পারছি আমি আর আগের মতো নেই। আঘাত পেতে পেতে পাথর হয়ে গেছি। আমি যে অনেক ও ঋত্যব্রতর উপর রিভেঞ্জ নেব অতটা সাহসও আমার নেই, কারণ আমি মেয়ে। হাজার চিন্তা মাথার মধ্যে আসলেও তা বাস্তবায়ন করা খুবই কঠিন। মেয়ে মানেই সব কিছুর আড়ালে লুকিয়ে রাখা, যা ছোটবেলা থেকেই করে আসছি। হঠাৎ গেট খটখটের আওয়াজ আসলো। আমি গেট খুলে দেখলাম শুভ্র এসেছে। আমিও ভিতরে আসতে দিলাম। তিনি নাকি কিছু কথা আমাকে জিজ্ঞেস করবেন। জি বলুন, আমার সম্পর্কে কি জানতে চান? আসলে একটা মেয়ে এত কষ্ট পাওয়ার পরও এতটা শান্ত কি করে থাকতে পারে? বলতে পারেন যেন কিছুই হয়নি। আমি তার কথা শুনে ফুল হাতার জামার হাত গুছাতে লাগলাম। কোনই পর্যন্ত উঠিয়ে তাকে দেখালাম। তিনি আমার হাত দুটো দেখে অবাক ভঙ্গিতে তাকিয়ে আছে। এগুলো কিভাবে হয়েছে আপনার? আপনাকে তাহলে পুরো ঘটনাটা বলি। পূর্ণিমার রাতে হঠাৎ আমার মায়ের প্রসব ব্যথা ওঠে। তখন কিছু কুসংস্কার ছিল। এই রাতটা নিয়ে কেউ গর্ভবতী নারীকে নিয়ে বাইরে যেতে চায় না। আব্বু যখন বাড়িতে ফেরে তখন অনেকটা দেরি হয়ে গেছিল। খুব তাড়াতাড়ি এসব বিপত্তি সরিয়ে আম্মুকে একটা ক্লিনিকে ভর্তি করা হয়। পরিচিত ডাক্তার ছিল, তিনি আম্মুর ডেলিভারি করেন। কিন্তু আম্মু আর সেই দিন চোখ খুলল না। আমাকে জন্ম দিতে গিয়ে তিনি মারা গেলেন। আব্বু আমাকে সহ্য করতে পারত না, কারণ আব্বুর লাভ ম্যারেজ ছিল। তিনি ভেবেছিলেন আমার জন্যই আম্মু মারা গেছে। তার কিছু মাস পর আব্বুকে জোর করে বিয়ে দেওয়া হলো। মেয়েটা ছিল গরিব, সব মেনেই বিয়ে করলেন আব্বুকে। আব্বু তার কয়েকদিন পরই আর্মিতে যোগ দিলেন, আর আমি বড় হতে লাগলাম। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকে সৎ মায়ের অত্যাচার শুরু হলো। আগেই হতো, শুধু দাদুর জন্য কিছু করতে পারিনি। তিনি মারা যান। আমি কোনো অন্যায় করলে একটা শাস্তি ছিল, তা হলো গ্যাসের খুন্তি গরম করে আমার হাতে চেপে ধরত। আমি চিৎকার করলেও ছাড়ত না। তিনি একটা দীর্ঘশ্বাস নেয়ার পর আবার শুরু করলাম। জানেন, হাতের জ্বালার কারণে অনেকবার জ্বর আসতো। আব্বু আমার সাথে কথাও বলতো না। ছুটিতে আসলে আমি ভিতরে ভিতরে পুরে শেষ হয়ে গেছি। আর তারপর আসলো ঋত্যব্রাতর বেইমানি। আমি এর মাঝে একবার সুইসাইড করারও ট্রাই করেছিলাম, কিন্তু আমার বোন শশীর জন্য করতে পারিনি। এখন আমার এক অবস্থা, হাজার অত্যাচার করলেও আমি সবার মাঝে হাসতে শিখে গেছি। আমার জীবনী শুনে আজ আমি কাঁদলাম না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখলাম কয়েকবার গড়িয়ে পড়েছে পানি। তিনি আর 1 সেকেন্ডের জন্য আমার রুমে দাঁড়ালেন না, কারণ আমি বুঝতে পারলাম নয় হয়তো এখনও তিনি আমাকে ঘৃণা করবেন। সেই রাতেও আমার চোখে ঘুম নামক জিনিসটা আসলো না। আচ্ছা, আমি সত্যি অপয়া না হলে এত কষ্ট আমাকেই কেন দেখে? সকালে ঘুম ভাঙল দরজা খটানোর শব্দে। তাড়াতাড়ি উঠে দেখি আন্টি। তিনি একটা নতুন জামদানি শাড়ি আর কিছু জুয়েলারি আমাকে দিয়ে জলদি পরে আসতে বললেন। আমি কিছুই বুঝলাম না। তাকে কিছু বলার আগেই তিনি ছুটলেন। বিছানায় কিছুক্ষণ বসে চিন্তা করলাম কেন এমন করলো। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি গহনা পরে নিলাম। এবার নিচে যাব, কেমন জানি লাগছে। হাজার সংকটবোধ দূর করে নিচে গিয়ে আমি অবাক, কারণ শুভ্র বরের বেশে বসে আছে। পাশে যত সম্ভব কাজী। আন্টি মিষ্টি রাখলেন, আমাকে দেখে নিচে নামিয়ে আনলেন এবং শুভ্রর পাশে বসিয়ে দিলেন। শুভ্রর দিকে তাকালাম, তিনি একটা মুচকি হাসি দিলেন। সকাল সকাল করে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আমার যে শুভ্র 1 মাস টাইম নিয়েছিল, সেই শুভ্র একটা দিনও যেতে পারল না, বিয়ে করে নিলেন। একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন না। আন্টি তো মহা খুশি। সকালে বিয়ের কারণে আমি চেঞ্জ করে আন্টির হাতে হাতে কাজ করতে লাগলাম। কেমন জানি আজব লাগছে।
কিছুক্ষণ পর নিজের রুমে এসে গেট বন্ধ করে দিলাম। বুকের মধ্যে যেন ছিঁড়ে খাচ্ছে। এখন কেন মনে হচ্ছে বিয়েটা না হলেই ভালো হতো। আমি অনেককে যে বড্ড ভালোবাসি। যতই তিনি আমার প্রাক্তন হোক না কেন, হাজার অন্যায় করুক না কেন, ভালোবাসায় ধোঁকা পাওয়ার পরও আবারও কাউকে ভালোবেসেছিলাম। আমি আজ সেই দিনের মতন কষ্ট হচ্ছে। সেই দিন রাতে অনেক তার রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেখানে অন্য নারীর সাথে সারা রাত কাটায়। তার দরজার পাশে আমি বসেছিলাম। না, আমি তো কম চেষ্টা করিনি তাকে পাওয়ার, সংসারটা টেকানোর। কেন সবসময় সংসার টেকানোর ভার মেয়েদেরকেই দেওয়া হয়? কেন মানিয়ে নিতে শিখিয়ে দেয়? এসব ভাবতে ভাবতে বিছানার সাথে শরীর এলিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর ঘুমের দেশে পা রাখলাম। আজ সব ক্লান্তি এতই ছিল যে যখন ঘুম ভাঙল তখন বিকেল। বাইরে আন্টি টেনশনে পাগল হয়ে উঠেছে। শুভ্র বাড়িতে ফেরেনি। আমি গেট খুলে আন্টির কাছে যেতে না যেতেই তিনি ছটপট করে উঠলেন। খুব কষ্টে সামলালাম। রাত হয়ে গেল, এখনও তার আসার নাম নেই। আর আন্টি তার রুমের পরিপাটি করে দেখছেন বাসর রাতের জন্য, যেটা শুনতেই আমার ঘৃণা হতে লাগলো কেন জানি। তিনি 12টায় ফিরলেন। আন্টি চিৎকার শুরু করলো তার ওপর। তারপর রুমে আসলো। আমি বসেছিলাম। তিনি একটা বালিশ আর একটা কাঁথা সোফায় রাখলো আর বলল, হয়তো এখন আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমি জানি তোমার মনের অবস্থাটা কেমন চলছে। আমি তোমার ওপর অধিকার সেদিনই দেখাবো যেদিন তোমার মনে আমি জায়গা করে নিতে পারবো। এই বলে তিনি সোফায় শুয়ে পড়লেন। তার এসব কথায় আমিও স্বস্তি পেলাম। একটু হালকা লাগছে। হঠাৎ মাথায় এলো, আচ্ছা, ঋত্যব্রতর বিষয়ে আন্টি এত কিছু জানলো কিভাবে? আর কিভাবে বুঝলো ঋত্যব্রত মহিলাটাকে 4 লক্ষ টাকা দিয়েছে যাতে অনিকের সাথে আমার বিয়ে দিয়ে দেয় না? কিছুতেই আমার হিসাবটা মিলছে না। কাল সব জানতে হবে আন্টির থেকে। আন্টির গেট কখন থেকে ধাক্কাচ্ছি, কিন্তু কোনো সাড়া শব্দ না। আমি শুভ্রকে এসে সব বললাম। তিনিও কয়েকবার ধাক্কালেন। এবারেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। শুভ্র এবার অস্থির হতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিলেন গেট ভাঙবেন। যেই বলা সেই কাজ। জোরে ধাক্কাতে ধাক্কাতে কিছুক্ষণ পর গেট খুলে গেল। গেট খুলে যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেন আমার সাথেই এমন হয়? শুদ্ধ চিৎকার দিয়ে ভিতরে ছুটে গেল। আন্টির শরীর একদম ঠান্ডা। শুদ্ধ কান্নায় ভেঙে পড়ল। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো অনবরত। কেন করলো সুইসাইড? আন্টি, তার মানে এই কাজ করার জন্যই আমার আর শুদ্ধর বিয়েটা এত তাড়াতাড়ি দিল? সেদিনের কথাই হুট করে মনে পড়ল। আমার হাতে বেশি সময় নেই। এই কথার দ্বারা এটা বোঝানোর চেষ্টা করলেন, আর আমি বুঝতেই পারলাম না। ইতিমধ্যে প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে এলো। সবার মুখে একই কথা, আন্টি তো অনেক ভালো মানুষ ছিল, এমন কাজ কেন করলো? ছেলেটা এতটাই কষ্ট পেয়েছে যে এখনো পর্যন্ত একটা কথাও মুখ থেকে বের করেনি। বিয়ের পরে যদি জানতে পারে তার মা সুইসাইড করেছে, তাহলে তার কতটা ধাক্কা লাগতে পারে। সবাই চলে যাওয়ার পর আমি আন্টির রুমে গিয়ে আন্টির একটা ছবি ধরে কাঁদতে লাগলাম। হঠাৎ টেবিলের ওপর একটা কাগজ দেখতে পেলাম। কাগজে লেখা ছিল, আমার দায়িত্ব শেষ। নীলিমা মা, তোর ওপর আমি শুদ্ধের দায়িত্ব দিলাম। আমি কেন এই কাজ করলাম তার বলতে পারলাম না। অনেক আগেই কাজটা করতাম, কিন্তু শুদ্ধর মুখ চেয়ে করতে পারিনি। আমি এখন নিশ্চিন্ত। খেয়াল রাখিস ছেলেটাকে, মাফ করিস। এই চিঠিটা পড়ে এখন মাথার মধ্যে কেমন জানি হতে লাগলো। আজ আন্টি মারা যাওয়ার 1 সপ্তাহ হতে লাগলো। ইতিমধ্যে শুদ্ধর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এমনিই কম কথা বলতেন, এখন আরও কম বলেন। আঘাতটা যে অনেক গভীরে গিয়ে লেগেছে। ছোটবেলা থেকে ছেলেটি পিতৃহারা, আর এখন মাও নেই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে নিয়ে তিনি বিদেশে ফিরবেন, আর 2-1 দিনের মধ্যেই। আমার খুব একটা ইচ্ছে নেই। আসলে মাতৃভূমির প্রতি তো একটা টান থাকে। একটা একদম অপরিচিত জায়গায় কেমন করে থাকব? তারপর তিনি নাকি ওখানে গিয়ে চাকরিতে জয়েন করবেন। আর তার থেকে বড় কথা, আন্টির একটা স্মৃতি এই বাড়িতে আছে, এটা ফেলে কি করে যাওয়া সম্ভব? কিন্তু কিছু করার নেই। তার ইচ্ছেটাই শেষ ইচ্ছে আমার। আমার কাছে তাকে যে আগলে রাখতে হবে। আন্টির শেষ ইচ্ছে মতো বিদেশ যাওয়ার সময় একটা অ্যালবাম আর একটা আন্টির ডায়েরি নিয়ে আসলাম। যখন এর আগে আন্টির সাথে পরিচয় ছিল তখন আন্টি অ্যালবাম দেখাতেন, কিন্তু তার অ্যালবামটা একদমই ছুঁতে দিতেন না। হয়তো বিদেশ গিয়ে তার ডায়েরির কিছু অংশ পড়ে সময় কাটাবো। বর্তমানে শুদ্ধ চাকরি করে খুব ক্লান্ত হয়ে যেত, তাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়তো। এটাই ছিল তার রুটিন। মাঝে মাঝে রাতে তাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুনেছি। হয়তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল, কেন করলো এমন মা? আর আমার মধ্যে এতটুকুই পরিবর্তন হয়েছে যে আমরা একে অপরের বেডে ঘুমাই, এর বেশি কিছুই না। এমনি একদিন রবিবার ছুটির দিনে শুদ্ধ ব্রেকফাস্ট করে সোফায় বসে টিভি দেখছে। হঠাৎ তার নজর গেল সেই অ্যালবামে। তিনি টিভি বন্ধ করে অ্যালবাম নিয়ে ঘাটাঘাটি করছেন। তার মায়ের ছবি দেখতেই তিনি বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। আমি বুঝতে পেরে তার পাশে গিয়ে বসে তার কাঁধে হাত দিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। এই প্রথম তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর কাঁদতে লাগলেন।
আমিও আর বাধা দিলাম না। আমাদের মধ্যে স্বামী স্ত্রী ভাবটা আস্তে আস্তে এখন প্রপারলি আমরা স্বামী স্ত্রী। যে কেউ একজন ডিভোর্সি নারীকে এতটা ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না। তিনি রাতে বসে ফোন ঘাঁটছেন। আমি এসে বললাম, এখনো ফোন ঘাঁটছেন? আরে একটা গল্প পড়ছি। আপনিও গল্প পড়তে ভালোবাসেন? তুমি? আমিও। আচ্ছা এবার ফোন রাখেন, আর ফোন নাড়াবেন না, চলুন ঘুমান। তুমিও ঘুমাও। সত্যি তো? সরি বউ, চলো আমিও ঘুমাবো। তার এমন কাণ্ড দেখে আমার হাসি পেল। তাকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। আন্টির ডায়েরিটা পড়ে খুবই কষ্ট লাগলো। শুভ্ধের বয়স যখন মাত্র 1 মাস, তখন আন্টি ধর্ষিত হয়। তার জন্য আঙ্কেল আন্টিকে ডিভোর্স দেয়া। অল্প বয়সে এত বড় ধাক্কা পেয়ে আন্টি মানসিক রোগী হয়ে গেছিল। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, আর শুভ্ধকে বড় করে তুলেছিল তার নানু। যখন ওর বয়স 9 মাস, তখন আন্টি সুস্থ হয়ে কিছুটা স্বাভাবিক হয়। তারপরও 2 বার সুইসাইডের চেষ্টা করেছে। ধর্ষণের বিবরণ মনে পড়লে তিনি কখনোই শুভ্ধকে জানতে দেননি, যাতে সে ধর্ষিতা মা হিসেবে চোখে না দেখে। এই দেশে তার মাকে নিয়ে কিছু শুনতে হয়, তাই তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তার ইচ্ছে ছিল ভালো একটা মেয়ের হাতে শুভ্ধকে দিয়ে তিনি বিদায় নেবেন, কিন্তু বিদায় নেওয়ার পথটা অন্যায়। 1 বছর পর আমি এখন সংসারী মেয়ে। প্রতি সানডেতে আমার বর আমাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। শুভ্ধ অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এখন আমাদের মধ্যে সম্পর্কটা শুধুই ভালোবাসার। আর বাকি থাকলো অনেক ঋতব্রত আর সৎ মায়ের। আমি তাদের শাস্তি ওপরওয়ালার ওপরে ছেড়ে দিয়েছিলাম। প্রথমে ঋতব্রত ধর্ষণ আর ঘুষের জন্য পুলিশ ধরে নিয়ে গেছিল। তাকে তার ফাঁসি হয়েছে। তার করা অপরাধ আর যে 3টে মেয়েকে নষ্ট করেছে তারাও কেস করেছে, তাই আর দুনিয়া দেখা হলো না। দ্বিতীয়ত, অনেক অ্যাক্সিডেন্টে তার 2 পা হারিয়েছে। সারা জীবন হাঁটার ক্ষমতা হারিয়েছে। এখন সে বোঝা ছাড়া আর কিছুই নয়। আর তৃতীয়ত, বাবা সবকিছু জানার পর সৎমাকে ডিভোর্স দিয়েছেন। আমার বাবা সব ভুল বুঝতে পেরেছে। এখন সেই মহিলা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে নিয়তি। আমাকে কলঙ্কিনী বানাতে গিয়ে তাদের পুরো জীবন শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।